প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই চ্যানেলে তোমাদের ভূগোল বিষয়ে টোটাল যে 50টি প্র্যাকটিস সেট আলোচনা করা হবে বলে বলা হয়েছিল, আজকে তার 6 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা এইভাবে যদি প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে এটুকু আমি আশাবাদী যে তোমরা ফাইনাল পরীক্ষাতে অবশ্যই বাজিমাত করবে। বাজিমাত বলতে শর্ট কোশ্চেনে তোমাদের যে 36 নাম্বার থাকে, 36-এর 36 তোমরা অনায়াসে পাবে এবং বিগত বছরের ন্যায় 100% কমন পাবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। এখানে ভূগোল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় এবং বোঝানোর পরে প্রত্যেকটি অধ্যায়ের প্রয়োজনীয় নোট প্রদান করা হয় এবং অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হয়, যেটা সর্বোপরি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাসে অর্থাৎ দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 50-এরও বেশি প্র্যাকটিস সেট করার সুবিধা এবং ক্লাসরুম সম্পূর্ণ স্মার্ট, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। তাই স্টুডেন্টকে দক্ষ ও ভালো নাম্বার পেতে ভূগোল বিষয়ে অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, আজকে আমরা আলোচনা করছি প্র্যাকটিস সেট 6 নিয়ে। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি, এই ভিডিওর শেষে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে সর্বোপরি চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রেখো এবং ভূগোল বিষয়ে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, সেই সাজেশনের লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব। যদি কেউ না দেখে থাকো, দেখে নিও এবং খাতায় নোট ডাউন করে রাখো। দেখো, এই যে শর্ট কোয়েশ্চেন আমি আলোচনা করব, তোমরা পারলে খাতা পেন নিয়ে বসে বসে প্র্যাকটিস করো এবং আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনতে থাকো। দেখো, এখানে আমি যে কোশ্চেন প্যাটার্ন দিয়েছি, সেম কোশ্চেন প্যাটার্ন কিন্তু ফাইনাল পরীক্ষাতেও থাকবে। দেখো, প্রথমে থাকবে 14টি এমসিকিউ, প্রত্যেকটির জন্য 1 নাম্বার, অর্থাৎ তোমাদের টোটাল 36 নাম্বার শর্ট কোশ্চেন থাকবে। তোমাদের সবসময় উদ্দেশ্য থাকবে এই শর্ট কোশ্চেন কোনোভাবেও একটা ভুল করা যাবে না। ভুল করা যাবে না, তাহলে সব ঠিক করতে গেলে টেক্সট বই পড়ার পাশাপাশি প্র্যাকটিস সেট করা কিন্তু খুব জরুরি। যেটা অনেক স্টুডেন্ট শুধু টেক্সট বই পড়ে নেয় বাট প্র্যাকটিস সেট করে না। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টেক্সট বই আগে ভালো করে কমপ্লিট করো, তারপরে তুমি প্র্যাকটিস সেট করতে শুরু করো। তাহলে তোমার যে দুর্বল স্থান, সেগুলো তুমি অনায়াসে বুঝতে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেছেন। দেখো, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেন। আচ্ছা, পর্যায়নকে ইংলিশে কি বলে বলো তো? না, বলে গ্র্যাডিয়েশন। তাহলে মনে রাখবে, এখানে নামগুলো দেখে নাও, ডেভিস, মর্গ্যান, গিলবার্ট, পেং। দেখো, এখানের কোশ্চেনের সাপেক্ষে উত্তর হবে গ্র্যাডিয়েশন, গিলবার্ট। দেখো, বহির্জাত প্রক্রিয়াগুলোকে পর্যায়ন বলে অভিহিত করেন, পর্যায়ন বলতে গ্র্যাডিয়েশন বলে অভিহিত করেন কে? গিলবার্ট। তাহলে আমি কি বলেছি যে ভূগোল জানবো মোটামুটি মনে রাখার কৌশল সহ, সহজ সরল ভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয়। মরু অঞ্চলের শুষ্ক নদী খাত। দেখো, ওই ক্ষেত্রে উত্তর হবে ওয়াদি। তবুও আমি বলে রাখি, এটা কিন্তু তোমরা পারলে নোট ডাউন করে রাখো বা মনে রাখো। এই যে বলছি না ওয়াদি, ওয়াদি অ্যাকচুয়ালি একটা আরবি শব্দ। তাহলে এর অর্থটাই হচ্ছে শুষ্ক নদী খাত। তাহলে কোশ্চেনে কি বলেছে? মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলবো? আর ওয়াদি কথার অর্থ আমি কি বললাম? শুষ্ক নদী খাত। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে উত্তর হবে ওয়াদি। নেক্সট দেখো, এখানে যে বাকি অপশনগুলো রয়েছে না, প্লায়া, বাজাদা, পেডিমেন্ট, যারা জানো না একটু জেনে নাও জিনিসটা। দেখো, এই যে পেডিমেন্ট বলছি, এই পেডি কথার অর্থ কি জানো? পেডি কথার অর্থ হচ্ছে পাদদেশ, আর মন্ড কথার অর্থ হচ্ছে পর্বত। অর্থাৎ পেডিমেন্ট হলো এই যে পর্বত দেখতে পাচ্ছ, এই পর্বতের পাদদেশে গঠিত একটা ভূমিরূপ। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছি আমি, প্লায়া। প্লায়া বলতে কি না, মরুভূমিতে পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় প্লায়া। মনে থাকবে যে মরুভূমিতে সৃষ্ট পাহাড় ঘেরা অবনমিত স্থান,
যেখানে জল কি লবণাক্ত হয়ে থাকে, অর্থাৎ এই লবণাক্ত হ্রদগুলোকে বলা হয় প্লায়া। আর এই যে বাজাদা বলছি, বাজাদা কিন্তু দেখো এই পেডিমেন্ট থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত, যেটি মূলত পলি বালি গঠিত একটা মৃদু সমতল ভূমি। কি বললাম? পেডিমেন্ট থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত পলি বালি গঠিত একটা মৃদু সমতল ভূমি, যাকে বলা হচ্ছে কি বাজাদা। ক্লিয়ার? এই বাজাদা, বাজাদা কিন্তু একটা স্পেনীয় শব্দ, একে বাহাদাও বলা হয়। কি বললাম? বাহাদা। এই বাহাদা, বাহাদা কথার অর্থ হচ্ছে কিন্তু ঢাল। মনে রাখবে, কি বললাম? বাহাদা কথার অর্থ হচ্ছে ঢাল। মানে এখানে সাধারণত ভূমির ঢাল হয়ে থাকে একদমই মৃদু ঢাল, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যেটা রয়েছে ওজোন ধ্বংসকারী গ্যাস। ওজোন ধ্বংসকারী গ্যাস নামগুলো আগে ভালো করে পড়ে নাও। CO2, CFC, N2, SO2। তাহলে এখানে দেখবে অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে আমাদের সবসময় যেটাতে ডাউট হয়, একটা হচ্ছে CO2 আর CFCর মধ্যে। ক্লিয়ার? যে এই দুটোর মধ্যে কোনটা হবে, স্টুডেন্ট গুলিয়ে ফেলে। এ দুটো তো হবেই না, এ দুটো তো হবেই না। স্টুডেন্ট যেটা গুলিয়ে ফেলে কি এই CFC এবং CO2র মধ্যে। কিন্তু এখানে কোশ্চেন কি বলেছে একটু ভালো করে বোঝো, যে ওজোন ধ্বংসকারী গ্যাস, তাহলে সেটা কি হবে? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আর CO2 যেটা বলছি, এটা কিন্তু মনে রাখবে প্রধান গ্রিন হাউস গ্যাস। কি বললাম? CO2 হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। দুটি মুখ্য জোয়ার, একবার ছবিটা দেখে নাও। এই যে ছবি দেখো, সারাদিনে অর্থাৎ 24 ঘন্টা যদি আমরা একদিন ধরে থাকি, তাহলে 24 ঘন্টার মধ্যে মুখ্য জোয়ার একবার হবে, গৌণ জোয়ার একবার হবে, আর কি হবে? ভাটা দুবার হবে। অর্থাৎ 24 ঘন্টাতে মুখ্য জোয়ার একবার। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে, যে মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। তাহলে এটুকু বুঝতে পেরেছি যে মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা। দেখো এখানে কিন্তু কোথাও কিন্তু 24 নেই, তার মানে এখানে উত্তর হবে এটি 24 ঘন্টা 52 মিনিট। তার কারণ প্রত্যেক দিন মানে একই স্থানে একটা নির্দিষ্ট সময়ে জোয়ার ভাটা হয় না, কিছুটা সময় পরে ওই স্থানে আবার জোয়ার হয়ে থাকে। যাই হোক, এর কারণগুলো অন্য ভিডিওতে রয়েছে, পারলে তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, বলা হয়েছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। আর্দ্রতা পরিমাপ করা হয়, তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রে। আচ্ছা, থার্মোমিটারে কি হয় না, বায়ুর উষ্ণতা পরিমাপ। অ্যানিমোমিটারে কি হয়ে থাকে? অ্যানিমোমিটারে বায়ুর গতিবেগ মাপা হয়ে থাকে। ব্যারোমিটার, ব্যারোমিটারে বায়ুর চাপ মাপা হয়ে থাকে। নেক্সট দেখো কি বলেছে, আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য। আচ্ছা, আয়তনে কি কি অপশন দিয়েছে? রাজস্থান, ত্রিপুরা, গোয়া এবং উত্তরপ্রদেশ। একবার ছবিটা দেখে পড়ে নাও, তাহলে আশা রাখি কোনোদিনও ভুলবে না। দেখো এখানে আমি একটা ভারতের ছবি দেখিয়েছি, তোমরা প্রত্যেকটি রাজ্য দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে রাজস্থান দেখো সব থেকে বড়, আর ছোটকে সব থেকে ছোট দেখবে, খুঁজে দেখবে তোমরা গোয়া। তোমরা পারলে এটা পজ করে দেখতে থাকো, যদি রাজস্থানের থেকেও কোনোটা বড় বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু যেটুকু দেখো এই ছবি দেখে বোঝা যাচ্ছে রাজস্থান হচ্ছে বৃহত্তম। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? কোশ্চেন কি বলেছে, আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, উত্তর হবে রাজস্থান। নেক্সট দেখো বলেছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ। চিকিৎসা সংক্রান্ত অপশন দেখো, সবজির খোসা, খাবারের প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ, পরিহিত জামা কাপড়। একমাত্র চিকিৎসার কাজে ব্যবহৃত হয় এখানে যে অপশনগুলো রয়েছে ইনজেকশন সিরিঞ্জ। তাহলে উত্তর কি হবে? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ ইনজেকশনের সিরিঞ্জ। নেক্সট দেখো বলেছে যে আম্রবৃষ্টি দেখা যায়। কি বলেছি? আম্রবৃষ্টি দেখা যায়। আচ্ছা, আম্রবৃষ্টি দেখা যায় মূলত কোথায়? দক্ষিণ ভারতে। আচ্ছা, উত্তর ভারতে, উত্তর ভারতে যেটা দেখা যায় মেনলি লু এর প্রাধান্য কিছুটা দেখা যায়। আচ্ছা, পূর্ব ভারতে, পূর্ব ভারতে তো কালবৈশাখী। পশ্চিম ভারতে যদি বলে থাকি লু এবং আধির প্রাধান্য দেখা যায়। ক্লিয়ার? তাহলে আম্রবৃষ্টি দেখা যায়, উত্তর কি হবে? দক্ষিণ ভারতে। নেক্সট দেখো, ভারতের প্রধান কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। প্রধান কেন্দ্রীয় কৃষি, দেখো এখানে ধান গম কোনো কিছু কিন্তু মেনশন করেনি। ভালো করে কোশ্চেনটা পড়বে, নাহলে তোমরা ভুলে অন্য অপশনে কিন্তু দাগ দিয়ে দেবে। এখানে বলেছে প্রধান কৃষি গবেষণাগার, তাহলে উত্তর হবে কিন্তু দিল্লির পুসাতে। যদি বলতো ধান গবেষণাগার, তাহলে কিন্তু দেখো উড়িষ্যার কটকে। আর যদি বলতো গম গবেষণাগার, তাহলে কিন্তু হতো দিল্লির পুসায়।
এবার যদি বলতো কার্পাস গবেষণাগার তাহলে কিন্তু হতো মহারাষ্ট্রের নাগপুরে। ক্লিয়ার? মনে থাকবে এগুলো। দেখো নেক্সট বলেছে কি সিরোজেম মৃত্তিকা। দেখো সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায়? না সিরোজেম মৃত্তিকা মূলত দেখা যায় মরু অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কি মৃত্তিকা দেখা যায়? পার্বত্য অঞ্চলে পটজল মৃত্তিকা। মনে রাখবে পার্বত্য পটজল মৃত্তিকা। সমভূমিতে মেনলি দেখা যায় পলি মাটি দেখা যায়, আর মালভূমিতে মূলত লাল মাটি বা ল্যাটেরাইট মাটি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? নেক্সট দেখো বলেছে ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্প যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হলো রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথ। একবার দেখে নাও। দেখো অ্যাকচুয়ালি এই যে সড়কপথ বলছি না, সড়কপথ 4টা মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই 4টা মেট্রোপলিটন শহরকে দ্রুতগামী সড়কপথের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটাকে ফার্স্ট কি বলা হলো? না এটা সোনার মতো মূল্যবান, তাই এটাকে বললাম সোনালী চতুর্ভুজ। পরবর্তীকালে যেটা প্ল্যানিং রয়েছে এই 4টা মেট্রোপলিটন শহরকে দ্রুতগামী রেলপথের সঙ্গে যুক্ত করা হবে, যেটাকে বলা হবে হীরক চতুর্ভুজ। তাহলে এখানে বলেছে হীরক চতুর্ভুজ কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? উত্তর হবে কি রেল রেলপথ। নেক্সট দেখো কোশ্চেন যেটা বলা হয়েছে ভারতের রুড়ো। ভারতের রুড়ো বলা হয়। দেখো রুড়ো বলতে আমরা এখানে মনে আসবে লৌহ ইস্পাত শিল্পের কথা। তাহলে লৌহ ইস্পাত শিল্প বললে অপশন দেখো দুর্গাপুর, কানপুর, আমেদাবাদ, জামশেদপুর। এই যে কানপুর বলছি এগুলো তো কানপুর, আমেদাবাদ এগুলো বস্ত্রবয়ন শিল্পের সঙ্গে যুক্ত। অর্থাৎ আমেদাবাদকে আমরা বলি ভারতের ম্যানচেস্টার, কানপুরকে বলে থাকি উত্তর ভারতের ম্যানচেস্টার। এখানে তাহলে উত্তর কি হবে? না দুর্গাপুর এবং জামশেদপুরের মধ্যে। দেখো রুড়ো বলা হয়ে থাকে দুর্গাপুরকে। মনে রাখবে ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। এই যে জামশেদপুর বলছি, জামশেদপুরের টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। মনে রাখবে জামশেদপুরের টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। নেক্সট কোশ্চেন দেখো মেসা শব্দের অর্থ কি? দেখো মেসা কিন্তু একটা স্পেনীয় শব্দ। কি বলছি? মেসা একটা স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে টেবিল। নেক্সট দেখো উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত করা হয়। একটু মনে রাখবে উপগ্রহ চিত্রে অরণ্য। আচ্ছা উপগ্রহ চিত্রে মেনলি দুটো কালারে দেখানো হয়, একটা হচ্ছে এফসিসি আর একটি হলো টিসিসি, অর্থাৎ ফলস কালার কম্পোজিট আর ট্রু কালার কম্পোজিট। দেখো এখানে কিন্তু বলেই দেয়নি যে ফলস কালারে দেখাবো না কিসে দেখাবো। যদি কিছু বলেনি তাহলে আমরা কিন্তু অ্যান্সার দেব টিসিসি তে। মনে রাখবে কি বললাম? টিসিসি তে। যদি বলে দিত এফসিসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্সার দিতাম এফসিসি তে। তাহলে দেখে নাও এখানে বলা হয়েছে অরণ্য চিহ্নিত করা হয় কি হবে? সবুজ রঙে। ঠিক আছে? দেখো মনে রাখবে অরণ্য চিহ্নিত করা হয় থাকে অরণ্য বা গাছপালা উপগ্রহ চিত্রে সবুজ রঙে। নীল রঙে কি দেখানো হয়ে থাকে? না সারা বছর জলযুক্ত, সারা বছর জলযুক্ত নদী, খাল, পুকুর এগুলোকে মূলত আমরা নীল রঙে দেখাই। ক্লিয়ার? কি বললাম আমরা? নদী, খাল, পুকুর এগুলোকে মূলত আমরা নীল রঙে দেখাই, এবং হলুদ রঙে দেখানো হয়ে থাকে কৃষি জমিকে, এবং লাল রঙে দেখানো হয় জনবসতি, সড়কপথ, মন্দির, মসজিদ, গির্জা এগুলোকে লাল রঙে দেখানো হয়ে থাকে। যদি এখানে বলে দিত যে উপগ্রহ চিত্রে এফসিসি তে মানে ফলস কালার কম্পোজিটে অরণ্য কোন কালারে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু লাল রং হতো। ক্লিয়ার? যেহেতু টিসিসি তে অ্যান্সার দেবো তাহলে এখানে কি হবে? সবুজ রং দ্বারা। এটা কিন্তু বুঝে নেবে ভালো করে, না হলে কিন্তু পরীক্ষায় ভুল করার চান্স থাকবে। নেক্সট দেখো কি বলা হয়েছে যে শুদ্ধ অশুদ্ধ। তাহলে শুদ্ধ হলে সু লিখবো, অশুদ্ধ হলে অ লিখবো, এটা তো তোমরা সবাই জানো। এখানে বলেছে যে কোনো 6টি, আমি বলবো তোমরা 7টাই উত্তর দিয়ে আসবে। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিশরীয় নদীর মোহনায়। একদমই ঠিক রয়েছে, কারণ মিসিসিপি মিশরীয় নদীর মোহনা পাখির পায়ের মতো দেখতে বা পাখির পায়ের মতো আকৃতি। তাহলে এটা কি লিখবো আমরা? শুদ্ধ। নেক্সট দেখো বলা হয়েছে নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। একটু ভালো করে বুঝে নেবে। নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি অশুদ্ধ হবে। কেন অশুদ্ধ সেটা একবার ছবিটা দেখে নাও। দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো 12 মাসের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখো প্রত্যেক মাসেই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত কত দেখে নাও? প্রায় 16 সেন্টিমিটার থেকে প্রায় 28 সেন্টিমিটারের মধ্যে। কারণ কোনো মাসেই বাদ নেই, প্রত্যেক মাসেই প্রায় বৃষ্টিপাত হয়েছে। ক্লিয়ার? এবং টেম্পারেচার দেখো এখানে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রয়েছে।
ক্লিয়ার? তার মানে দেখলাম কি, দেখো টেম্পারেচারের লাইনটাও দেখো, তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হয়নি। এখানে যেটুকু হয়ে থাকে দিনে এবং রাতের মধ্যে সামান্য উষ্ণতার পার্থক্য হয়, নাহলে সারা বছর একই রকম থাকে। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন দেখা যায় না। ক্লিয়ার? তাহলে এটা হবে অশুদ্ধ। ক্লিয়ার? সরি, ভুল বললাম আমি। দেখা যায় না বলেছে। এটা দেখা যায় না, তার মানে এটা হবে শুদ্ধ। যদি দেখা যায় বলতো তাহলে অশুদ্ধ। ক্লিয়ার? এটা একটু মনে রাখবে। দেখো এখানেও আমি বলে দিয়েছি এটা কি হবে, এটা শুদ্ধ হবে। ক্লিয়ার? দেখো আবারও বলে দিচ্ছি, নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। এটা কি হবে? শুদ্ধ হবে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, স্থলভাগের বিধ্বংসী ঝড় হলো হ্যারিকেন। স্থলভাগের বিধ্বংসী ঝড় হলো হ্যারিকেন। অ্যাকচুয়ালি এই যে হ্যারিকেন বলছি, এটা কোথায় দেখা যায় বলতো? এটা কিন্তু ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন দেখা যায়। মনে রাখবে, ক্যারি হ্যারি। ঠিক আছে? কি বললাম? ক্যারিবিয়ান সাগরে দেখা যায়। তাহলে কি বলছি? ক্যারিবিয়ান সাগর। সাগরটা মানে কি? জলভাগে দেখা যায়। কিন্তু এখানে তো বলেছে স্থলভাগ। তাহলে এটা কি হবে? ভুল রয়েছে নিশ্চয়ই। তাহলে এটা হবে অশুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহত্তম মহানগর হলো কলকাতা। দেখো টোটাল ৫৩টা মহানগর রয়েছে। ক্লিয়ার? ৫৩টি মহানগর রয়েছে। এবার যদি আমি প্রথম সারির গুলো বলি, মুম্বাই, দিল্লি, কলকাতা, তাহলে ভারতের বৃহত্তম মহানগর হলো হচ্ছে কি? মুম্বাই। ক্লিয়ার? ভারতের বৃহত্তম মহানগর হলো মুম্বাই। তাহলে কলকাতা হবে না। তাহলে এটা কি হবে? অশুদ্ধ। যদি কলকাতা বলি পশ্চিমবঙ্গের বৃহত্তম মহানগর, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা হবে। আর যদি ভারতের সাপেক্ষে বলি, কলকাতা কিন্তু তৃতীয় বৃহত্তম মহানগর। কি বললাম? কলকাতা তৃতীয় বৃহত্তম মহানগর। নেক্সট দেখো কি বলা হয়েছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। একবার একটা ছবি দেখে নাও। দেখো এটা একটা ছবি, যত তুমি জুম আউট করবে দেখে নাও, এরকম ছোট ছোট বক্স বক্স আকারে কিন্তু ফেটে গেছে, দেখে নাও, বক্স বক্স আকারে ফেটে গেছে। তাহলে এই যে একটাকেই বলা হচ্ছে যে ক্ষুদ্রতম একক, যাকে কি বলা হয় থাকে? পিক্সেল। তাহলে কি হবে এক্ষেত্রে? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয় থাকে? পিক্সেল। তাহলে এটা কি হবে? শুদ্ধ। নেক্সট দেখো কি বলা হয়েছে, ২০১১ খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। দেখো ২০১১ সালের তথ্য অনুযায়ী সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু বিহার। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য। তাহলে এটা ভুল রয়েছে। কি হবে? অশুদ্ধ। নেক্সট দেখো বলা হয়েছে দিল্লি হলো জাতীয় রাজধানী অঞ্চল। এটা অবশ্যই ঠিক। তাহলে এটা কি হবে? শুদ্ধ। ক্লিয়ার? এটা আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিশরে নদীর মোহনায়। তাহলে এটা কি হবে? শুদ্ধ। নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না। এটা কি হবে? শুদ্ধ। স্থলভাগের বিধ্বংসী ঝড় হলো হ্যারিকেন। এটি অ্যাকচুয়ালি জলভাগে দেখা যায়। তাহলে এটা কি হবে? অশুদ্ধ। ভারতের বৃহত্তম মহানগর হলো কলকাতা। এটা ভুল রয়েছে। কি হবে এটা? না মুম্বাই হবে। তাহলে এটা হবে অশুদ্ধ। নেক্সট দেখো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। তাহলে এটা কি হবে? শুদ্ধ। ঠিক রয়েছে। নেক্সট দেখো, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এটা ভুল। তাহলে অশুদ্ধ হবে। দিল্লি হলো জাতীয় রাজধানী অঞ্চল। এটা ঠিক রয়েছে। তাহলে কি হলো? শুদ্ধ। নেক্সট দেখো যেটা বলছি, বারখান বায়ুর ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়েছে। ড্যাশ বলতে মূলত আমাদের মাথায় আসবে যে ক্ষয় বা সঞ্চয়। আচ্ছা, এই বারখান নামটা অনেকে হয়তো খুঁজে পায় না যে কোথা থেকে। অ্যাকচুয়ালি বারখানের অপর নাম কি বলতো? অ্যাকচুয়ালি অপর নাম হচ্ছে কি? তির্যক বালিয়াড়ি। তাহলে এই যে তির্যক বালিয়াড়ি বা বারখান, এটা কিন্তু বায়ুর সঞ্চয় কার্যের ফলে একটা সৃষ্ট ভূমিরূপ। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন দেখো, নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকার তীব্রতা প্রকট হয়। কি বললাম? নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকা প্রকট হয়। অ্যাকচুয়ালি নদীর মোহনা দেখো, দেখলে এটা বুঝতে পারবে। দেখো বান ডাকা অ্যাকচুয়ালি কি, না ভরা কটালের সময় উল্টো খাতে, মানে নদী যদি এদিকে প্রবাহিত হয়, তার উল্টো খাত বলতে এটা সমুদ্র থেকে প্রবল জলরাশি নদীর মধ্যে প্রবেশ করতে থাকে। তাহলে নদীর জলরাশি এবং উল্টো খাতে প্রবাহিত জলরাশি দুটো কি হলো? পরস্পরের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে বা সংঘর্ষে লিপ্ত হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, যেটাকে বলছি বান ডাকা। তবে এক্ষেত্রে দেখো, নদীর মোহনা যত বেশি চওড়া হবে তাহলে তত বেশি পরিমাণে জল প্রবেশ করবে। তাহলে নদীর মোহনা চওড়া বেশি মানে এই আকৃতিটা কার সঙ্গে ম্যাচ করছে একবার দেখে নাও। দেখো অ্যাকচুয়ালি এটা ফানেলের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটা কি বলবো? নদীর মোহনা কি আকৃতির হলে? না ফানেল আকৃতির হলে। আশা রাখি এটা তোমরা আর ভুলবে না।
ক্লিয়ার? নদীর মোহনা ফানেল আকৃতির হলে বান ডাকার তীব্রতা হয়ে থাকে বা তীব্রতর হয়ে থাকে। নেক্সট বলছি দেখো, নিকাশি নিষ্কাশন ড্যাশ বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। নিকাশি নিষ্কাশন ড্যাশ বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। আচ্ছা বলি না, বর্ষাকাল এলে যে নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে, নিকাশি মানে নালা এগুলো বলে থাকি তো। তাহলে মূলত দেখো নিকাশি নিষ্কাশন তাহলে কি বলবো? না এটা তরল বর্জ্য পদার্থ। ক্লিয়ার? তরল বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। নেক্সট দেখো যেটা বলছি, যে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় বা কোন শহরে? উত্তর কি হবে? এটা হবে কলকাতা। কত সালে কেউ বলতে পারবে? এটি সাধারণত হয়েছে ১৯৮৪ সালে। তাই এই কলকাতার মেট্রোকে বলা হয়ে থাকে প্রাচীনতম মেট্রো, বা কলকাতার মেট্রোকে বলা হয়ে থাকে কলকাতার জীবনরেখা। ক্লিয়ার? এগুলো কিন্তু মনে রাখবে, ওগুলো থেকেও কোশ্চেন দিয়ে থাকে। নেক্সট দেখো, ভারতে সর্বাধিক জলসেচ করা হয়। সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। কি বললাম? কূপ ও নলকূপ পদ্ধতিতে প্রায় 53%, প্রায় 53%। নেক্সট দেখো বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। এটা স্টুডেন্টরা কিন্তু প্রায় গুলিয়ে ফেলে। ছবিটা একবার দেখে নাও। দেখো কি বলা হয়েছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ। দেখো এটা এটা যদি আমরা ভারত ধরে থাকি, দেখো ভারত এটা কিন্তু মূল ভূখণ্ড। আর এদিকে যদি দেখি আমরা আইল্যান্ড গুলো অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দেখো এই পর্যন্ত ভারতের সীমানা। ক্লিয়ার? আর মূল ভূখণ্ড বললে এই পর্যন্ত। তাহলে কি হবে? মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি হবে? কন্যাকুমারিকা অন্তরীপ। আর যদি বলতো ভারতের দক্ষিণতম অংশ, সেক্ষেত্রে কি হবে? না ইন্দিরা পয়েন্ট। দেখো আবার ইন্দিরা পয়েন্ট। এবার যদি বলে ভারতের উত্তরতম অংশের নাম কি? এটা মনে রাখবে, উত্তরতম অংশের নাম ইন্দিরা কল। মনে রাখার উপায় কি? না উত্তর দিকে কাশ্মীর রয়েছে, তাই উত্তরতম অংশের নাম কি হবে? ইন্দিরা কল। ক্লিয়ার? মানে ইন্দিরা কল আর ইন্দিরা পয়েন্টের মধ্যে গুলিয়ে ফেলবে না। মূল ভারতের উত্তরতম অংশ যেহেতু উত্তর দিকে কাশ্মীর আছে, কি হবে? ইন্দিরা কল। এবং ভারতের দক্ষিণতম অংশ কি হবে? ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? আশা রাখি বোঝা গেছে। তাহলে কি হবে এর উত্তর? যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ। কি হবে? কন্যাকুমারিকা অন্তরীপ। নেক্সট দেখো, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার বলতে আমাদের তিনটের নাম মনে আসে, আহমেদাবাদ, উত্তরে কানপুর, দক্ষিণে কোয়েম্বাটুর। ক্লিয়ার? যেহেতু বলেছে দক্ষিণ ভারতের, ঠিক আছে, এটা যদি উত্তর ধরি এটা দক্ষিণ, তাহলে দক্ষিণ ভারতে কি হবে? কোয়েম্বাটুর। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর কি হবে? কোয়েম্বাটুর। ক্লিয়ার? নেক্সট দেখো বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত? সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ হলো 1013.25 মিলিবার। নেক্সট দেখো, ব্ল্যাক ফুড রোগ কোন পদার্থের বিষক্রিয়ায় হয়? এই টেবিলটা সবাই কিন্তু নোট ডাউন করে রাখবে। দেখো সীসা দূষণে কি হয়ে থাকে? ডিসলেক্সিয়া। পারদ দূষণে মিনামাটা। ক্যাডমিয়াম দূষণে ইটাই, ফ্লোরাইড দূষণে ফ্লোরোসিস, আর্সেনিক দূষণে হয়ে থাকে ব্ল্যাক ফুড। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? ব্ল্যাক ফুড কোন ব্ল্যাক ফুড রোগ কোন পদার্থের বিষক্রিয়ায় হয়? কি হবে? আর্সেনিক। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম মনে রাখবে, যে গ্র্যান্ড ব্যাংক। কি বললাম? গ্র্যান্ড ব্যাংক। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটা সবাই জানো, সল্ট লেগে। কি বললাম? সল্ট লেগে। দেখো নেক্সট বলছি, ভারতের সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয়? সর্বেক্ষণ বিভাগ এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে। বলতে পারবে এর সদর দপ্তর কোথায়? তা মনে রেখে দাও, আমি বলে দিচ্ছি, উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বললে কিন্তু একটাই নাম মনে আসবে, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। কি বললাম? মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালের, মাউন্ট এভারেস্ট হিমালয়ের কিন্তু একটা অংশ, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তাই এক্ষেত্রে উত্তর কি হবে? কাঞ্চনজঙ্ঘা। কি হবে? কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো বলা হয়েছে ক্ষুদ্র আকৃতির ইনসেল বার্চ।
ক্ষুদ্রাকৃতির ইনসেলবার্গকে বলা হয়ে থাকে বোর্নহার্ট। কি হবে? বোর্নহার্ট। এবার ইনসেলবার্গ যদি আকৃতিতে বৃহৎ হয় তখন তাকে কি বলবো? মেসা বলবো। নেক্সট দেখো, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম হলো সোগনে ফিয়র্ড। কি? সোগনে ফিয়র্ড। নেক্সট দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে, এক্ষেত্রে প্রত্যেকটা অপশন ভালো করে পড়ে নাও। ইসরো, ঝুমচাস, বেরিং শোধ, ফ্লাই অ্যাশ, এদিকে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রশান্ত মহাসাগর, রকেট উৎক্ষেপণ কেন্দ্র, মৃত্তিকা ক্ষয়। সব থেকে সহজ পার্ট হচ্ছে এটা, তবুও একটু বুঝে বুঝে করবে। দেখো, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এখান থেকে মূলত কি হয়ে থাকে? না, রকেট উৎক্ষেপণ করা হয়ে থাকে। আচ্ছা, ঝুম চাষ এটা মেনলি একটা স্থানান্তর কৃষি। সাধারণত কি হয়ে থাকে? কোনো একটা স্থানে জঙ্গল পুড়িয়ে কিছুদিন চাষ করলাম, আবার অন্যত্র চলে গেলাম। তাহলে এক্ষেত্রে কি হয়ে থাকে? না, মৃত্তিকা ক্ষয়ের প্রাধান্য দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, বেরিং স্রোত, বেরিং কিন্তু একটা উষ্ণ স্রোত। কোথায় দেখা যায়? না, প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপরে কি বলছি? ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ কোথা থেকে পাওয়া যায়? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। ক্লিয়ার? আশা রাখি তোমাদের প্রত্যেকটা অংশ ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।